হ্যালো এভরিওয়ান, আমি আর আমার বন্ধু রিমন ইসলাম সেদিন আসলে নদীর ধারে ঘুরতে গিয়েছিলাম। তো সেটিরই একটি পার্ট এই ভিডিওর মধ্যে থাকবে। তার আর আমার আসলে অনেক বিষয়াদি নিয়ে প্রশ্ন করি, সে আসলে সেগুলোর অ্যান্সার দেয় এবং খুব ভালো ভালো কথা বলে। তো আমি আর রিমন হচ্ছে হাই স্কুলের স্টুডেন্ট। আমরা এখানে একই ডিপার্টমেন্টেও পড়ি। এখানে অনেক ইন্টারেস্টিং কাহিনী আছে। আমরা যখন ভর্তি হইতে আসছিলাম এই জায়গায়, ভর্তি তো না, আসলে যখন অ্যাডমিশন দিতে আসছিলাম তখন আমাদের সেন্টার ছিল একই সেন্টার। আমরা নিজেরাও জানতাম না, ও ওর মতো আসছিল, আমিও আমার মতো আসছিলাম। তো আমাদের এখানে হচ্ছে টেকনিক্যাল একটা স্কুল আছে, সেই জায়গায় এক্সাম হয়েছিল, আমাদের অ্যাডমিশন এক্সাম। মানে আমাদের সেন্টার ছিল ওই জায়গায়, অনেকের ক্যাম্পাসের মধ্যে ছিল বা শহরের কলেজগুলোতেও ছিল। তো সে যখন আসছিল, আসার পরে ওই যে টেকনিক্যাল স্কুলের সামনে আসলে দাঁড়াইছিল। তো সে আগে গিয়ে দাঁড়াইছিল, আমি জানতামও না যে সে এই জায়গায় পরীক্ষা দিতে আসছে। তারপরে আমি যখন যাই, আমি জাস্ট অতটুকু নামার পরে দেখতে পাই যে সে দাঁড়াই আছে বাইরের রাস্তায়। তো তখনই তার কাছে চলে যাই যে কী ব্যাপার, তুই এখানে কী করস? পরে সে বললো যে এক্সাম দিতে আসছে। তো তারপরে এইভাবেই আমাদের দেখা হয়ে গেলো ওই জায়গায়। একবারে কি বলবো, কখনো প্রত্যাশা করিনি যে এরকম করে দেখা হবে। তারপরে দুইজন একসাথে গেলাম, ভিতরে পরীক্ষা দিলাম। সে আলাদা রুমে ছিল, আমি আলাদা রুমে ছিলাম। তারপর ভাগ্যক্রমে হচ্ছে একই ডিপার্টমেন্টেও চান্স পাই। তো দুইজন একসাথেই পড়ি, খুব ভালো লাগে এটা যে হাই স্কুলের বন্ধুর সাথে ইউনিভার্সিটিতে একই ডিপার্টমেন্টে পড়া আসলে সবার ভাগ্যে হয় না। তো খুব ভালো একটা ছেলে, আমরা সবসময় একসাথে বেরোই, একসাথে ঘুরি ফিরি। তো আজকে এই মধুমতি নদীর তীরে আসলাম, এই পাশেই আমরা একটা ম্যাচে ছিলাম এই জায়গায়। তো যার কারণে ভাবলাম যে আজকে একটু ঘুরে যাই, অনেক দিন থেকে আসলে এই নদীর তীরে আসা হয় না। তো ঠিক আছে, তাকে আমি অনেক ধরনের কোশ্চেন করি, সেগুলোর অ্যান্সার দেয়, এগুলো শুনতে থাকি। আর একটা কোশ্চেন, বর্তমান আমাদের এই যে বাংলাদেশি স্টুডেন্ট বলেন বা হচ্ছে ইন্ডিয়ার স্টুডেন্ট হোক, তাদের আসলে মানে বাইরে যাওয়ার এত প্রবণতাটা কেন? তারা কেন মানে দেশে থাকতে চায় না, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে? মানে বর্তমানে এমন দাঁড়াইছে যে তারা আসলে আর মানে দেশের মধ্যে থাকতে চায় না, তারা ইউরোপ বা আমেরিকার দিকে সবাই ঝুঁকতেছে। এর কারণটা কি? আচ্ছা, আমি প্রথমে এটা কথা বলছিলাম যে যে সমাজ তোমাকে যেভাবে নিবে আমরা কিন্তু সেভাবে হতেই বাধ্য। সমাজের কিছু রুলস রেগুলেশন থেকে বের হওয়া কিন্তু অনেক কঠিন। এখন একটা সমাজ কি হচ্ছে, যে একটা ছেলে চাকরি না পেলে সে ভ্যালুলেস। তার হায়ার ডিগ্রি সে কোথা থেকে পড়তেছে ডাজেন্ট ম্যাটার, সে বিশ্ববিদ্যালয় থেকে পড়তেছে এটা ম্যাটার না। হ্যাঁ, এখন যেখানে তুমি মনে করতেছো যে আমি হায়ার ডিগ্রি নিয়েও আমি সমাজের কাছে ভ্যালুলেস, পরিবারের কাছে ভ্যালুলেস। আর আমি যখন দুর্নীতির কথা, এখন বাংলাদেশে তো রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে ভাই। তুমি একটা হায়ার এডুকেটেড স্টুডেন্ট, তুমি কী করতেছো? কেরানিপথে চাকরির জন্য তোমাকে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করতেছে, যেখানে এক গ্র্যাজুয়েশন কমপ্লিট তোমাকে আমরা প্রতি বছর কয়েক লক্ষ স্টুডেন্ট বের হই। এখন এই অনুযায়ী তোমার যদি সেক্টর না থাকে তাহলে তোমাকে সরকার নিয়োগ দিবে কীভাবে? তুমি অটোমেটিক্যালি তোমার কী থাকবে, বেকারের সংখ্যা বেড়ে যাবে। এখন তোমাকে 4 লক্ষ গ্র্যাজুয়েশন কমপ্লিটধারী বের করতেছে, এখন তোমাকে যদি 4 লক্ষই নিয়োগ দিত বা 4 লক্ষ প্ল্যাটফর্ম থাকতো তাহলে বেকার থাকতো না। এখন 4 লক্ষ গ্র্যাজুয়েশন কমপ্লিটধারী ছেলে বের হচ্ছে, কিন্তু জব পাচ্ছে 1 লাখ, সেক্টর আছে 1 লক্ষ। তোমার যে টাইম মতো যে নিয়োগ, এই নিয়োগগুলো দিচ্ছে না। তাই এমনিতেই তো মনে করেন যে আপনি যখন মনে করবেন যে না আমি গ্র্যাজুয়েশন কমপ্লিটধারী, মাস্টার্স কমপ্লিটধারী, আমি জব পাচ্ছি না, মাস্টার্স কমপ্লিট করে আমার জব হচ্ছে না, তখন তো আপনি বাইরের দিকে ঝুঁকবেনই ভাই। কারণ আপনার তো দিন শেষে তো আপনার তো সেলফ রেসপেক্ট বলে কিছু কথা আছে, যে আমি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট, আমার পিএনের পথে চাকরি করতে হচ্ছে। এই অনুযায়ী তারা বুঝতে পারছে যে আসলে বাংলাদেশে জব খুব ক্রিটিক্যাল হয়ে গেছে। হ্যাঁ, জব একটা স্টুডেন্ট যে সে জবের জন্য যে 100 যে কোয়ালিফাইড না তা কিন্তু না। যারা পড়াশোনা করছে অবশ্যই তাদের কিছু যোগ্যতা আছে, কিন্তু তারা জবটা কেন পাচ্ছে না? বিহাইন্ড দ্য কজেস, হিউজ পরিমাণ কজেস আছে। রাষ্ট্রের অস্বচ্ছতা, রাষ্ট্রের দুর্নীতি, এসবের কারণে একটা ছেলের মূলত জব হচ্ছে না, এই জন্য মূলত বাইরের দিকে তারা বেশি এটাই।